জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতিতে কার কি অবস্থান। সুধী দর্শক, শুরু করছি বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টক। সাথে আছি আমি বুলবুল আহমেদ। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি রাজনীতির বিভিন্ন দিক। এছাড়া আমাদের আলোচনায় উঠে আসে চলমান নানা বিষয়। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রথম অধিবেশনও শেষ হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল সংসদে গেছে এবং জনগণের কল্যাণে কাজ করছে। তারপরেও আমরা দেখি এই জনগণ কোথাও কোথাও অবহেলিত। আমরা খুব বিনয়ের সাথে বলছি এবং খুব দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলছি, গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এবং এই ঘটনায় একটি শিশুকে, রামিসা নামে একটি শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ধর্ষক গ্রেপ্তার হয়েছে। পিতা খুব উৎকণ্ঠার সাথে জানিয়েছেন এই ধর্ষণের বিচার হবে না। ঠিক এই যখন পরিস্থিতি, তখন আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতি কবে জনগণের হবে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমার ডান দিকে রয়েছেন মোস্তফা কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক, রয়েছেন ডক্টর মঞ্জুরি চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আমরা আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যেমনটি বলছিলাম, আমি আলোচনা শুরু করতে চাই মোস্তফা কামাল ভাই আপনাকে দিয়ে। আমি যেমনটি বলছিলাম শুরুতেই, আপনি নিশ্চয় দেখেছেন রামিসা নামের একটি ছোট্ট শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। তার বাবা কিন্তু জানিয়েছেন, আমি বিচার চাই না, কারণ এই বিচার বাংলাদেশে সম্ভব না। আমরা অতীতেও দেখেছি শিশু ধর্ষণের মতো বা ধর্ষণের কোনো বিচার বাংলাদেশে হয়েছে কিনা। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা এত স্পর্শকাতর, শিশু শব্দটাই স্পর্শকাতর শব্দ, আদরের শব্দ, মায়ার শব্দ। আবার ধর্ষণ এমন একটা শব্দ যেটা পুরোটা উচ্চারণ করতে গেলেও দু একবার একটা শব্দ থেমে যেতে হয়, মুখটা আটকে যায়, জিহ্বাটা আটকে যায়। ওই রকম ঘটনার মাঝে মধ্যে আমাদের দেখতে হয়, আবার এই নিয়ে কথাও বলতে হয়। আবার যেহেতু গণমাধ্যমে কাজ করি, সেটাকে দু কলম লিখতেও হয়, বলতেও হয়। যারা প্রাণী সম্পদ নিয়ে কাজ করেন তাদের কাছে শুনেছি নিকৃষ্ট জীব বলা হয় কুকুরকে, তারও নাকি ওজোর আপত্তি আছে। আবার খুব আজে বাজে কাজের জন্য খুব উচ্চারণ হয় পাঁঠার নামটা, পাঁঠা নানানভাবে বলা হয়, তারও নাকি ওজোর আপত্তি থাকে, সীমানা থাকে, একটু বোধের বিষয় থাকে। কিন্তু আমাদের মানুষ নামের যারা আমরা দাবি করি গায়ে গতরে দেখতে মানুষের মতো, তারা কখনো কখনো সম্ভবত ওই কুকুর অথবা ওই পাঁঠা তার সমান বোধও রাখি না। আজকের দিনটাতে যেটা আমার বারবার মনে হচ্ছিল যে এই মুহূর্তে ওই মেয়েটার বাবা হচ্ছেন গোটা বাংলাদেশের পরিস্থিতি বুঝবার, উপলব্ধি করবার উত্তম পুরুষ। তিনি কিন্তু দিক বিদিক হারা, পাগল প্রায়। এই অবস্থার মধ্য দিয়ে তিনি যেই বক্তব্যটা রেখেছেন, আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে আমাদের কিন্তু মাথা হেট হয়ে যাচ্ছে। একজন বাবা বলছেন তিনি এটার বিচার চান না। কেন চান না? এই জবাবও আবার দিয়ে দিয়েছেন যে এটার বিচার হবে না। অর্থাৎ তিনি তার মেয়ের কথাই কিন্তু বলেননি, গোটা বাংলাদেশের বাস্তবতা বলেছেন। কারণ এ ধরনের ঘটনার অসংখ্য নজির আছে, বিচার হয় না। তো আমাদের রাষ্ট্র বরাবরে এখানে রাষ্ট্রের কিছু একেবারে সাধারণ বক্তব্য আছে, গভীর নিন্দা জানানো হয়, তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়, এইসব শব্দগুলো লাগানো হয়। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের শব্দ, মুখস্থ বলি। শুনতে খুব কঠিন কিছু একটা মনে হয়। বাস্তবে হচ্ছে যে এগুলো এমনই ঘটনা, ইস্যু হিসাবে এতই হালকা, টিস্যুর মতো উড়ে যাবে, 1-2 দিনের মধ্যেই যখন দেখবেন আরেকটা ঘটনা আমাদের সামনে চলে আসে। তো এর মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে, এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। বাস্তবতাটা কি, আমি সহ ডক্টর মঞ্জুর সহ যারা আছেন এই বাস্তবতার মুখোমুখি। আমাদের মেয়েটা হয়তো বা আমরা স্কুলে পাঠাচ্ছি বা কলেজে পাঠাচ্ছি, এরপরে জানালা দিয়ে তাকিয়ে থাকি কিছুক্ষণ, ওই মেয়েটা কিন্তু ওই রাস্তার মধ্যে আর নেই, আরও অনেক দূর চলে গেছে, তারপরে রাস্তাটার দিকে তাকিয়ে থাকি। বিকালবেলা মেয়েটা আসছে, সিঁড়ি দিয়ে উঠছে কিনা এটাও একটু তাকিয়ে থাকি। অর্থাৎ ওই সিঁড়িটুকু আমরা নিরাপদ ভাবতে পারি না। নিষ্ঠুর এক অসহায়ত্বের মধ্যে আমরা আছি। এই ঘটনা তো প্রত্যেকটা বাবা মাকে আহত করে। এখানে দেখেন, একদিকে শিশু,
আবার আমরা এখন যে পাটাতনের মধ্যে দাঁড়িয়ে আছি, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার যে পাটাতনের মধ্যে দাঁড়িয়ে আছি, এই সরকারটি কিন্তু ক্ষমতায় এসেছে অনেক শিশুর প্রাণ বিসর্জনের পর। আমি বলতে চাচ্ছি জুলাই আগস্ট আন্দোলনে অনেক শিশুর কিন্তু প্রাণহানি হয়েছে, বিশ্বের ইতিহাসে এটা কম। তো যে কারণে একদিকে আবেগের বিষয়, আরেকদিকে কষ্টের বিষয়। সরকার তো এখানে নির্বাহীর প্রধান। যদিও আমরা সময়ে সময়ে বিগত আমলে দেখেছি কোনো কঠিন বিষয় হলে আমরা নির্বাহী প্রধান যিনি তার কাছে একটু অ্যাকশন আশা করি, যদিও এটা কাজটা তার নয়, এটা বিচার বিভাগের কাজ। পরবর্তীতে কোনো অ্যাকশন হলে আমরা নির্বাহী প্রধানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবে আর তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। নৈতিকতার প্রশ্নে এটা সঠিক নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ওখানেই একটু আমলে যেতে হয়, একটু ভরসার জায়গায় যেতে হয়। কিছুদিন আগে বোধহয় আপনার মনে আছে, মাস দুয়েক আগে এক সরকারি কর্মচারীর বাচ্চা অপহরণ হয়ে গিয়েছিল। ঘটনাচক্রে তিনি প্রধানমন্ত্রীকে কাছে পেয়েছেন, দৌড়ে গিয়ে নালিশটা করেছেন সচিবালয়ে। তো প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিয়েছেন, তার বাচ্চাটা উদ্ধার হয়েছে। সেটাও কিন্তু ফয়সালা নয়, আসলে সেটা পদ্ধতি নয়, কারণ এই ধরনের ঘটনায় সবাই প্রধানমন্ত্রীর কাছে দৌড়ে যেতে পারবে না। তা আমাদের বিচার ব্যবস্থাটা, আইনের ব্যবস্থাটা যদি দ্রুত হতো, দৃশ্যমান হতো, অ্যাকশনগুলো, বিচার হচ্ছে অনেকগুলো, কিন্তু ততক্ষণে আমরা ভুলে যাই। আপনি এই এখন যে কামাল ভাই, আপনি নিজে কিছুক্ষণ আগে কিন্তু বললেন যে অনেক শিশুর জীবনের বিনিময়ে কিন্তু এই গণ অভ্যুত্থানের ফলে একটি দেশ এসেছে এবং অনেকে এই দেশটিকে নতুন বাংলাদেশ বলছে। তাহলে নতুন বাংলাদেশেও যদি এইভাবে শিশুদের জীবন দিতে হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? নতুন বাংলাদেশেও যখন পুরনো কাণ্ডকীর্তি এবং কি আরো জঘন্যভাবে, সেটা আমাদেরকে অবশ্যই মারাত্মকভাবে এমনই আহত করে, নির্বোধ করে ফেলে দেয়। তাহলে কি আমরা সামনে এই বাংলাদেশে দেখব, নাকি সত্যি সত্যি রূপান্তরিত কোনো নতুন বাংলাদেশ দেখব? এই একটা জিজ্ঞাসার মধ্য দিয়ে আমার মতো অনেক অভিভাবকের কিন্তু দিনটা পার হয়েছে, আজকে 2টা দিন। এরকম একটা অবস্থায় যেহেতু নির্বাহী বিভাগের কথা এসেই গেছে, আইন প্রণয়নের দায়িত্ব কিন্তু আবার ওখানে নির্বাহী বিভাগের একটা সম্পৃক্ত। এই মুহূর্তে যে কারণে আইনের জায়গায় বোধহয় একটু হাত দিতে হবে। এই ধরনের বিচারে বা ঘটনায় স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্যে নিলে এটা হয় না, মানায় না। কারণ অপরাধীদের জন্য একটা বার্তা থাকতে হবে। আর একটু শেষ করে ফেলি আমি প্রসঙ্গটা। ধর্ষণের মতো অপরাধ যারা করে এরা কিন্তু ক্ষমতাশালী, বরাবর এরা ক্ষমতাশালী বলতে আমি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা মিন করছি না। হয়তো গায়ে গতরে শক্তিশালী, অথবা বর্বরতায় সে শক্তিমান, অথবা সে এসব করে অভ্যস্ত, তার ক্ষমতার কাছে অন্যরা নগণ্য হয়ে যায়, সে যাচ্ছে তাই করতে পারে। এই কারণে ওখানে এটার লাগাম টানতে গেলে আমাদের বিচার ব্যবস্থায় সম্ভবত খুব দ্রুত বিচার যেন হয় এবং সেটা যেন দৃশ্যমান হয়। কোন ফরম্যাট হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, আমাদের সংসদ সিদ্ধান্ত নেবে, কিন্তু খুব জরুরি এ ধরনের একটা পদক্ষেপ। ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডক্টর মঞ্জুরা চৌধুরী স্যার আপনার কাছে। আপনি শুনছিলেন এমন একটি ঘটনা ঘটেছে রাজধানীতে, এবং কতটা হৃদয় বিদারক যে শিশুর বাবা, এই নিষ্পাপ শিশু যে মারা গেছে তাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে এবং বাবা বিচার চাচ্ছে না। তিনি স্পষ্টই জানিয়েছেন এদেশে বিচার পাওয়া যাবে না। এই যে বাবার বিচার পাবে না, রাষ্ট্রের পরে একটি অনাস্থা তার, এবং তীব্রভাবে তিনি ঘৃণা ভরে এটা বলেছেন। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টা যে পিতা যে বিচার চাচ্ছে না, পিছনে তার কিন্তু অনেক আছে, অনেক অভিজ্ঞতাই বলবো, বেদনাদায়ক অভিজ্ঞতা। এই জন্য যে দেখেন, সাগর রুনি একটা নৃশংস হত্যাকাণ্ড হলো, তার কিন্তু বিচার হলো না, হয় নাই তো বিচার। আপনি দেখেন যে এই যে কমিশনার আকরাম কক্সবাজারে, তার শিশু বলতেছে, আব্বা তুমি কান্না করতেছো কেন? তারপরে যে বুলেটে একেবারে করে ফেললো, এটা তো ডকুমেন্টেড। বিচার হয়েছে? বিচার কিন্তু হয়নি। আপনি দেখেন ওসি প্রদীপ কমপক্ষে 200 লোককে খুন করছে, হত্যা করছে। কি হয়েছে? ওসি প্রদীপ তো এখনও এসে। আপনার নারায়ণগঞ্জের যে 7 খুন হলো, কি অপরাধ ছিল এই লোকগুলোর?
তাকে মেরে ফেলা হলো। বিচার হয়েছে? হয় নাই। কিন্তু রায় হয়েছে কারো, সে রায় কোনোদিন কার্যকরী হবে কিনা সে বিচার বিষয়ে কার্যকর হয়নি, বিচার হয়েছে। বিচার যদি কার্যকর না হয় তাহলে তো সেটা কোনো বিচার হলো না। তা সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে এই হতভাগ্য পিতা বলছে যে আমি বিচার চাই না, কারণ বিচার হবে না। হয়তো হবে, হয়তো হবে না, এটা তার মনের কথা। এই মনের কথা বহু লোকের মনের কথা এটা। তো আজকে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার টপিক হচ্ছে রাজনীতি কবে জনগণের হবে। আমি এক জনগণের কথা, জনগোষ্ঠীর কথা একটু স্মরণ করতে চাই আজকের এই দিনে। আপনার খুলনার ডুমুরিয়ার এখানে একটা গ্রাম আছে চুকনগর। চুকনগর, সেখানে প্রান্তিক জনগোষ্ঠী বাস করত সেই ৭১-এর সময়। খুব যে সমৃদ্ধ কোনো গ্রাম তা কিন্তু না। আজকের এই দিনে সেই চুকনগরে এক প্লাটুন পাকিস্তানি সৈন্য কমপক্ষে ১২,০০০ লোকরে খুন করেছিল। খুন, একেবারে একটা গণহত্যা। ১২,০০০ লোক। এই উপমহাদেশে আপনি এরকম কিন্তু হয়নি। আপনি দেখেন যে জালিয়ানবাগের হত্যাকাণ্ডে ১৫০০ মতো লোক মারা গেছে, আপনার নেলি হত্যাকাণ্ডে ৫,০০০-এর মতো লোক মারা গেছে, কিন্তু চুকনগরে মারা গেছে ১২,০০০। আমরা কিন্তু ভুলে গেছি। আজকের এই দিনে আমি এই চুকনগরের সেই নিহত তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদেরকে স্মরণ করি। কিন্তু যে ভদ্রা নদীতে এই লাশ ফেলানো ছিল, ভদ্রা নদী লাল হয়ে গেছিল। ভদ্রা নদী একটা টাইডাল রিভার, জোয়ার ভাটায় টানে তারা চলে গেছে। কিন্তু তাদের যে এই সব আত্মত্যাগ, এই যে তাদের জীবন তারা বলি হয়ে গেল, তা আমরা কি তাদের কথা মনে করি? আমরা কি ওই যে জনগণের বলছেন রাজনীতি কবে জনগণের হবে, এই জনগোষ্ঠীর কথাও তো আমরা মনে করি না। আমরা দেখি রাজনীতিবিদরা আজকাল বাসের পেছনে দৌড়াদৌড়ি করেন। আমি একটা ঘটনা খুব হতাশ হয়েছি। আমি যে এলাকায় মানে আপনি একটু যদি পরিষ্কার করতেন বাসের পিসের বিষয়টা বলি। জি। আমি যে এলাকায় থাকি, ঢাকা ৯, এখানের এমপি হচ্ছেন হাবিবুর রহমান। উনি একজন প্রতিমন্ত্রী, অত্যন্ত সজ্জন ব্যক্তি। উনি বিশাল সম্মানের অধিকারী ওনার এলাকায়। উনি একটা ভালো নির্বাচন করছেন। ওনার প্রতিদ্বন্দ্বী ছিল তাসলিম জারা। আমার কাছে এই নির্বাচনটা খুব প্রশংসনীয় ছিল, উনিও প্রশংসনীয় ছিল। আমি গতকাল দেখলাম উনি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বাসের সাথে দৌড়াচ্ছেন। এটা কি মানে এআই জেনারেটেড? আমি তো ভাবতে পারি না যে একজন প্রতিমন্ত্রী এই বাসের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতেছেন। তাহলে আমরা আমাদের রাজনীতি কোন দিকে যাচ্ছে? আপনি যে জনগণ, আপনি যে দিচ্ছেন, জনগণের রাজনীতি হচ্ছে না। এটা তো আবারও সেই ডিক্টেটোরিয়াল দিকে চলে যাচ্ছে। আমি যদি মানে প্রধানমন্ত্রী এই প্রোগ্রামটা দেখেন বা তার কোনো লোক দেখেন, তাকে আমি রিকোয়েস্ট করব, আপনি এই বাসের আশেপাশে সামনে যে দৌড়াদৌড়ি করে, এটা খুবই দৃষ্টিকটু, এটাকে বন্ধ করা উচিত। জি, ধন্যবাদ। আমি মঞ্জুর চৌধুরী স্যার, আমি আপনার কাছে একটু বিষয় জানতে চাইবো। আপনি নিশ্চয়ই মনে আছে আপনার, আমরা দেখেছিলাম মাগুরার একটি শিশুকে নির্যাতন করা হয়েছিল, আছিয়া নামের একটি শিশুকে, এবং সে শিশু যখন নির্যাতনের পরে হাসপাতালে ভর্তি হয়, তাকে শেষ পর্যন্ত সিএমএইচে এসে চিকিৎসা নেওয়া হয় এবং আর বাঁচানো যায়নি তাকে। এবং তার বিষয়টা নিয়ে, মামলাটি নিয়ে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার বেশ তৎপর ছিলেন এবং বলেছিলেন যে খুব দ্রুত এবং এর বিচার হবে, কিন্তু আমরা দেখেছি সে বিচার কিন্তু কার্যকর হয়নি। এই সব বিচার কার্যকর না হওয়ার পেছনের কারণগুলো কি? কারণ কি, আমাদের টোটাল সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, বিচার বিভাগ সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। টাকা দিয়ে আপনার রায় আনাও যায়, আবার টাকা দিয়ে আপনি যেটা বললেন যে সব দুর্নীতিতে টাকা দিয়ে কেনা যায়, তাহলে এই যে গণ অভ্যুত্থান হলো, এত মানুষের প্রাণ, যেটা কামাল ভাই বলছিলেন যে এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ হলো, এই নতুন বাংলাদেশে তাহলে পরিবর্তনটা কি হলো? নতুন বাংলাদেশের কথা যারা বলে, ৩০,০০০ ৪০,০০০ টাকা দামের পাঞ্জাবি গায়ে দেয়া, তারা কি অ্যাকচুয়ালি বিশ্বাস করে? তারা কি যদি নতুন বাংলাদেশের কথা বলতো, তাহলে তারা দুর্নীতির মাধ্যমে এই এত টাকা
অর্জন করতো না, এত দামি গাড়িতে ঘুরে বেড়াইতো না। কিন্তু এখনো তো তাদের দুর্নীতি প্রমাণ হয়নি। কে বলছে প্রমাণ হয়নি? আপনি দুর্নীতি প্রমাণ করতে চান নাই। আপনি দুর্নীতি পরীক্ষা আপনি ফেল করবেন কি পাস করবেন, পরীক্ষা দিতে হবে তো। আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের দুর্নীতির প্রাথমিক তথ্য পাওয়া যায় নাই, দুদক বলে নাই যে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তদন্ত লেভেলে তাদের কি ফার্দার অনুসন্ধান লেভেলে তদন্ত করা হচ্ছে, ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা গভর্নমেন্ট উকিল, সে উকিলের কাছে যে বসে রয়েছে একজন তখন পাওয়ারফুল অ্যাডভাইজার, মন্ত্রীর উপরে মন্ত্রী তারা, যার ফলে এটা হয় নাই। এরকম আরও আছে, এরকম এই যে অ্যাডভাইজাররা যে চুরিচামারি করে পালাই গেছে, অনেকের কথাই তো শোনা যায়, আপনার পত্রিকায় উঠে। দুদক কি সব প্রণোদিত হয়ে এই তদন্ত করছে? অনেকে তো রিটও করছে, তদন্ত করা হয় নাই কেন? কারণ তাদের কিন্তু এখন তো বিএনপি সরকার, এখন তো অন্তর্বর্তী সরকার নেই, তাহলে বিষয়গুলো কেন উদ্ঘাটন হচ্ছে না? বিএনপি সরকার তো এদের কাছে হাত পাও বাঁধা, এমন হাত পাও বাইরে ছুঁয়ে গেছে ওই বৃদ্ধ বফ সম্রাট ইউনূস, যে বিএনপির কোনো উপায় নাই। তা না হলে আপনাদের এই অবস্থায় বিএনপি কি, যারা অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তারা কি উন্মাদ না পাগল? তাদেরকে 42,000 কোটি টাকার এই যে প্লেন কিনতে হয়েছে, কে চাপাই দিছে? কে চাপাই দিচ্ছে? এই চুক্তি করে বিএনপি হাত পা বাঁধে ফেলাইছে। এবং তারা ইন রিটার্ন তারা এই তাদের তদন্ত করা যাবে না। এরা হচ্ছে ফরেন বডি, ক্যান্সারের মতো। এইসব ক্যান্সারাস এলিমেন্টকে এলিমিনেট করে দিতে হবে। কারণ কি, তারা আপনার বিদেশি মদতপুষ্ট হয়ে চুরি করবে, চামারি করবে, লুটপাট করবে, মব সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, আবার তারা এখানে বসে বড় বড় কথা বলবে। তাদেরকে আমি মনে করি, আমি ডিম্যান্ড করি এই বিএনপি সরকারের কাছে যে তাদের দুর্নীতি তদন্ত করে তাদেরকে প্রসিকিউট করে পুট দেম বিহাইন্ড বার্স ফর মেনি ইয়ার্স। তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। কারণ শেখ হাসিনার মতো একজন ডিক্টেটরকে বহু ত্যাগের বিনিময়ে, বহু কষ্ট করে তাকে কিন্তু আমরা রিমুভ করতে পারছি। সবাই তাতে কন্ট্রিবিউশন আছে। তার রেজাল্ট হয়েছে কি? সেই দুর্নীতি ঘুরে ফিরে আসছে, সেই চাটুকারিতে ঘুরে ফিরে আসছে, সেই বাসের সামনে পিছনে দৌড়দৌড়ি করা ফিরে আসছে। তাহলে এই যে বললেন না, রাজনীতি কবে জনগণের হবে? জনগণের তো হয় নাই, জনগণের রাজনীতি হয় নাই। জনগণের রাজনীতি হয়তো আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়তো জব ক্রিয়েশনের জন্য। আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় বৃষ্টির মধ্যে, রৌদ্রে, গরমে বেচাকেনা করে ফুটপাতে, এটা কি বাধ্য হয়ে করে? এটা কি তারা মানে নিজের ইচ্ছে করে? তো বাধ্য হয়ে করে। তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো মানে আয় করার কোনো উপায় নাই। আপনি কেন পারতেছেন না? আপনি কোথার থেকে এক ভদ্রলোক তাকে আইনে বসায় রাখছেন এই যে ইসের জন্য, ওই কি ওই বিডার চেয়ারম্যান, চেয়ারম্যান, এটা ইউজলেস গাই। এ কীভাবে ইনভেস্টর আনবে? এর তো সেই যোগ্যতা আছে? সেই ধরনের তার কি কোনো ট্র্যাক রেকর্ড আছে? কিছুই নাই। কিন্তু আমরা দেখেছি কিন্তু ভালো স্কাই ডাইভ দিতে পারেন। স্কাই ডাইভ আর ইনভেস্টর আনা তো এক জিনিস না। স্কাই ডাইভ দেওয়া আর এই করা তো এক জিনিস না। আপনার কি হয়েছে, এরা এই বিদেশি শক্তির সহায়তায় এই যে খলিলুর রহমান আর এই যে বিডারি, এই দুই ফরেন বডি এই গভর্নমেন্টের মধ্যে মানে গার্ড ডগ হিসাবে রয়ে গেছে। এটা কিনায় দেয়, ওইটা করতে হয়, বাধ্য করা সরকারকে। সরকার ঠিকমতো কাজ করতে পারতেছে না। সরকারকে আমাদের মনে হয় যে সিভিল সোসাইটি এখন যতটুকু অবশিষ্ট আছে, সিভিল সোসাইটিকেও তো শেষ করে চলে গেছে ইউনূস সাহেব। নানাবিধ ফাঁদে ফেলে সিভিল সোসাইটিকে দুর্নীতির মধ্যে নিয়ে গেছে, বিভিন্ন কমিশন করে তাদেরকে টেইন্টেড করে ফেলছে, যার ফলে সিভিল সোসাইটিও নাই। কে আছে আপনার? কে কথা বলবে? জি, ধন্যবাদ। আমি একটু কামাল ভাই আপনার কাছে দিতে চাই। মাত্রই হচ্ছে মঞ্জুরি চৌধুরী বললেন যে ইউনূস সরকার সব শেষ করে দিয়ে গেছেন। আসলে কি সব শেষ করে দিয়ে গেছেন কিনা? জি, ডক্টর মঞ্জুর অনেক দেখেছেন, অনেক কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন, অভিজ্ঞ মানুষ। তো বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, উনি 2-3টা কথা বলেছেন জনগণের বিষয়টা, এটা আমরা আলোচনায় আনি মাঝে মধ্যে। একটা হচ্ছে যে জনগণের জন্য, তো জনগণের জন্য মানে কি জনগণকে দিয়ে নাকি জনগণকে নিয়ে? আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ফাংশনালি কি? ফাংশনালি হচ্ছে ফার দ্য পিপল, ফর দ্য পিপল না। ফাংশনালি হচ্ছে অফ দ্য পিপল না, অফ দ্য পিপল। ওদের দুটো এফ, দুটো এফ, টুটি চেপে ধরো।
আরেকটা বলা হচ্ছে বাই দ্য পিপল, ওটা হলো বাই দ্য পিপল, ওদেরকে কেনা বেচা করো। আমার কথাগুলো শুনতে হয়তো বা নিষ্ঠুর মনে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। জনগণও তো এখানে আপেক্ষিক। কোন জনগণ? এখানে আওয়ামী লীগে যারা আছে ওরা আওয়ামী লীগের জনগণ, বিএনপিতে যারা আছে ওরা বিএনপির জনগণ, জামাতে ইসলামী তো যারা আছে তারা জামাতের জনগণ। জনগণ বলতে যতই আমরা একটা কালেকটিভ ভাবার চিন্তা করি, আমরা কালেকটিভ হতে পারি না। ওখানেও চিহ্ন আছে, গেল ওই দিক। দ্বিতীয় দিক হচ্ছে ডক্টর ইউনূসকে দায়ী করা। এটা গত কয়েকদিন কিন্তু সব কিছুতে ডক্টর ইউনূসকে দায়ী করার একটা চর্চা চলছে, রীতিমতো প্রতিযোগিতাও চলছে। তো একটা সময় আওয়ামী লীগের 15.5-16 বছরে যত কিছুই হতো এটার জন্য বিএনপি জামাত দায়ী। ওই যে বিএনপি জামাত একটা পিরিয়ডে ক্ষমতায় ছিল, শেখ হাসিনার যতবারে ছিলেন বিএনপি জামাত, ওখানে দুটা না কিন্তু বিএনপি জামাত, মনে হয় যেন একটা দল বুঝি, সব কিছু ওখানে। এই গত কিছুদিন থেকে চলছে সব কিছুর জন্য ডক্টর ইউনূস দায়ী। যত নষ্টের গোড়া হচ্ছে একজন ডক্টর ইউনূস। তো ওই ক্ষেত্রে আমাদের একটা স্বাভাবিক প্রবণতা আছে, আমরা যখন কাউকে ভালো বলি, এমনই ভালো বলি যে খুবই ভালো, তারপর জিজ্ঞেস করেন খুবই ভালো মানে যে মারাত্মক ভালো, মারাত্মক মানে দুর্দান্ত ভালো। তো কি ভালো বলেন না, যে না এমনই ভালো একেবারে সৌদি আরবের খুরমা খেজুর, এক পিস মাত্র, কোথাও কোনো আর শাখা নাই, একমাত্র। আবার যখন ওই লোকটারে খারাপ শুরু করি যে খুবই খারাপ, যত খারাপ কমপ্লিমেন্ট দেওয়া যায়। কেমন খারাপ, জঘন্য খারাপ। তো উনি কিছু চুক্তি করে গেছেন, তো ওনার চুক্তি বা আরোপ করে গেছেন যদি বলা চলে বাংলায়, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাজে চুক্তি করে গেছেন। তো ওই চুক্তির মধ্যে বিমান কেনার একটা পর্ব আছে, তো এটা তো খুব দ্রুত কিনে ফেললেন, ঘটনা কি? তো বললেন যে ডক্টর ইউনূস দায়ী। তো ডক্টর ইউনূস তো সনদটা বাস্তবায়ন করতেও বলে গেছিল, সনদ বাস্তবায়ন করতে বলে গেছিল না, জুলাই সনদ, ওইটা করলেন না কেন? অর্থাৎ আপনার জুইত মতো একটা বাংলা শব্দ আছে, আপনার যেখানে সুবিধা হবে ওইটুকু নিয়ে নেবেন, আর বাদ বাকিটুকু ইউনূসের জন্য রেখে দেবেন। তো গত কয়েকদিন আমরা ইউনূস সরকারের কেউ কেউ তো এখানে এই সরকারেও আছে, মারাত্মকভাবে আছেন। তো এখানেও দেখেন এক আপেক্ষিকতা, বিশেষ করে ডক্টর খলিলুর রহমান যখন তিনি ডক্টর ইউনূসের উপদেষ্টা ছিলেন, তখন আজকে যারা ক্ষমতায় আছে তারাই বলছেন যে এই লোকটা বড় বাজে লোক, এত জঘন্য লোক, দেশটাকে শেষ করে দিচ্ছে। খুব উঁচা গলায় কিন্তু বললেন। কিন্তু যখনই আবার তারা ক্ষমতায় আসলেন, তারাই মাশাল্লাহ পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। তাহলে আপনারা দেখেন অল্প দিন কয়েকের মধ্যে আমাদের কোনটা যে আমরা সঠিক বলছি, কোনটা ব্যাঠিক বলছি, অথবা দুইটাই আমরা সঠিক করছি। যে কারণে ওই যে বললাম জনগণকে এখানে হয়ে গেছে বাই দ্য পিপল, তারাও হা হা করে অথবা না না করে। কী জন্য হা করে ওইটাও জানে না, কী জন্য না করে ওইটাও ঠিকভাবে জানে না। আসলে জানে। আমাদের রাজনীতি বিষয়টা হচ্ছে এমনই একটা ডিকশনারি, তাদেরকে আমরা গালমন্দ করি, তারা কিন্তু আবার একটা গুণ আছে ভালো, এই যে এত গালমন্দ করি রাগ করে না, ইচ্ছা করলে কিন্তু অ্যাকশন নিতে পারে। আমরা একটা আনসারের গালি দিয়ে দেখেন তো আপনি হজম করতে পারেন কিনা। আমাদের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে প্রতিমন্ত্রী, এমপি হরদমসে আমরা গালিগালাজ করি, তারা কিন্তু অ্যাকশন নেন না। এদিক দিয়ে মারাত্মক উদার, কিন্তু তারা বুঝে নেন যে ও হচ্ছে 5 বছরে ভোট লাগলে একটা দেবে, আর বাকি সময় তার কোনো কাজ নাই, একটু গালিগালাজ করুক, এই একটা তারা মাইন্ডসেট করে নিছেন। তো এরকম অবস্থায় রাজনীতিবিদরা আমাদেরকে যেভাবে পরিচালনা করেন, আমরাও কোনো না কোনোভাবে পরিচালিত হই। আজকে 2 দিন ধরে নতুন করে এক পুরনো জিনিস আবার নিয়ে আসা হয়েছে সামনে, যে দেশ বিক্রি হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। এটা ডক্টর ইউনূস বেঁচে গেছেন কবে? নির্বাচনের 3 দিন আগে। তো এই 2 মাস কই ছিলেন? হঠাৎ করে আবার নির্বাচনের 3 দিন আগের কথা মনে হইলো আপনার, যে দেশ বিক্রি করে গেছে। তো শেখ হাসিনার আমলে দেশ বিক্রি হয়েছে ভারতের কাছে 27 বার না যেন 28 বার দেশ বিক্রি হয়ে গেছে, 27-28 বার। একবার তো বোধহয় ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছিল, ওখানে যাইতে নাকি আবার ভিসা লাগে। অর্থাৎ এই আমাদের রাজনীতিবিদরা যখন যেটা আরোপ করেন, খুব সাকসেসফুলি তারা আরোপ করতে পারেন, কারণ তাদের ফলোয়ার্স থাকে প্রচুর। একজনে হুক্কা বললে বাকিরা হুয়া হুয়া শুরু করে। অর্থাৎ এই যে হুক্কা হুয়ার এই ফাংশন আমাদের রাজনীতিতে, সেটা আপনি দেখবেন গোরান জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বা একটা মৎস্যজীবী একটা লীগ আছে, ওইটা যে কথা বলবে, বা একটা বৈঠা লীগ আছে, ওইটার সভাপতি বা সেক্রেটারি যেই কথা বলবে, দেখবেন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও একই কথা বলে। অর্থাৎ রাজনীতিবিদদের এই হচ্ছে সুবিধা, তারা সবাই এক কাতারে নিয়ে আসতে পেরেছেন, এখনও সম্ভবত পারবেন। ডক্টর মঞ্জুর চমৎকার একটা বিষয় সামনে এনেছেন, উনি যেহেতু দেখেছেন সম্ভবত ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিন্তু মাঝে মধ্যে ভীষণ মায়া লাগছে।
তিনি বলছেন যে অহেতুক আমার বন্দনা করবেন না। এটা বললে সামনে যারা আছে তারা মাথা নাড়েন, হাততালি দেন, পরক্ষণ উনি নিজেই শুরু করেন। কি দিয়ে শুরু করেন? শুরু করেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি বন্দনা পছন্দ করেন না, এটা দিয়েই কিন্তু শুরু করেন। উনি বলছেন ওনার স্তুতি যেন কেউ না গায়, চট করে একজন ওনার পায়ের উপরে পড়ে যাচ্ছে, উনি জোর করে টান দিয়ে তুলে ধরতে হচ্ছে। ওনার গাড়ির পেছনে দৌড়ানো, ছাত্র দলের এক নেতা দৌড়ালেন যে ঠিক আছে ছাত্র মানুষ, শরীর একটু গরম, একটু জাম, হাই জাম, লং জাম রান করলেন উনি। কিছুদিন পরে দেখা গেল যুব দলের এক নেতা শুরু করে দিলেন। ওনার কোনো রকমে বোধহয় থামানো গেছে কয়েকদিন। তো উনি থামতে না থামতেই এখন বোধহয় একজন প্রতিমন্ত্রী দিলেন, একদম চমৎকার লেগেছে, সাদা, উনি দাড়িও সাদা, পায়জামা পাঞ্জাবি সাদা, চমৎকার লেগেছে যে দৌড়ানিটা বড় চমৎকার। 2 দিন পরে দেখবেন যে একজন পূর্ণমন্ত্রী শুরু করবেন। তো এটা তো প্রধানমন্ত্রীকে এক ধরনের অসহায় করে ফেলা, মারাত্মকভাবে অসহায় করা, যেখানে তিনি অন্তত নতুন বাংলাদেশ কতটুকু আনতে পারবেন বা না পারবেন, কিন্তু নতুন একটা ধারা কিন্তু তিনি রাজনীতিতে তৈরি জি কামাল ভাই, গাড়ির পেছনে নেতারা না দৌড়িয়ে কবে জনগণের পিছে দৌড়াবেন সে বিষয়ে জানবো। তবে আমাদের সময় আছে ছোট্ট একটি বিরতি নেওয়া। দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ঈদ মুবারক। সরকার আর জনগণের মধ্যে পার্থক্য যেমন একটা মিল আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি আমাদের গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দের কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না। এটা কোন মডিউলের মধ্যে পড়বে? মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের দিন রাত 8:30 মিনিটে। জামাতের ব্যাপারে মনে করে এই সরকারকে সময় দাও। ওই বাজারে ঈদ মুবারক। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 মিনিটে। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল? মেরিল মিল্ক থেকে আমরা যে সোপার কারিকুলাম আমরা নিবেদিত এখন ফলো তারার করছি, ঈদ দেখবেন আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। 8:30 মিনিটে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত ঈদ মুবারক। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে। সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন, কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর 8 নম্বর হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলে আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ প্রতি শনিবার রাত 9:30 মিনিটে। সবাইকে আমন্ত্রণ 30 মিনিটে। জানাচ্ছি বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার। সাথে আছি আমি ডাক্তার ঈদ এবং আমার মুবারক। সাথে আছেন একজন স্বাস্থ্য বলতে আমাদের জানাচ্ছি স্পেশাল বাংলা টিভির আয়োজন মেরিল মিল্ক সোপার নিবেদিত ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে কোনো বিপদে যে সবার আগে ত্বকটা মনে প্রপারলি ক্লিন করতে হবে। এই ধরনের পরীক্ষার ক্যারিয়ারের এমন জরুরি একজন দর্শক অপেক্ষা করছে। আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর এটা সার্ভিসে ফার্মেসিতে করেছে। তার সাথে একটু পেট নরম হচ্ছে, অনেক বেশি টেনশনে থাকে। টেনশন হ্যাঁ থাকে। তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন। যে ওইটা শেষ হওয়া না পর্যন্ত একটা টেনশন থাকে। ডাক্তার অর্তি জকিরের উপস্থাপনা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের চতুর্থ দিন রাত 8:30 মিনিটে। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলাদেশ। সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন একটা ঈদ মিল আছে। মুবারক। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি
গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি স্পেশাল আয়োজন মেরিল মিলসোপা নিবেদিত তারার ঈদে শুটিংয়ের সময় তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না। লাইফে আমি একটা জিনিস প্রেসারে যদি আমার ঘুম না হয় তুমি আমাকে ঘুমাতে দিবে 8-9 ঘন্টা আই এম সর্টেড। হ্যালো এভরিওয়ান, আমি নুসরাত ফারিয়া। আমি আসছি এবারের ঈদে মেরিল মিল্ক সুপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের পঞ্চম দিন রাত 8:30 জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? ঈদ মুবারক। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হবে আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা বীরের জাতি। স্পেশাল আয়োজন মেরিল মিলসোপা নিবেদিত বাংলা তারার টক ঈদে রবি নিজের থেকে এমন কোনো বৃহস্পতিবার চরিত্র যেটা তোমার খুব দেখবেন পছন্দ, রাত ওই যে আমি যেটা 9:30 রোহিতের মিনিটে। ক্যারেক্টার প্রবাসী পাগল ভাই বোনদের পাগল হলে সব করা যায়, কোনো জাজমেন্ট নাই, সব কত সাল থেকে নিজের শুরু স্টাইল হয়েছিল, ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ ডাবিং না লাইভ আর সাউন্ড কি কি জায়গা আমাদের ডেভেলপ করা কাজের উচিত? ক্ষেত্রে মনে হয় যে এখনকার প্যাটার্নে NSDA থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি ভয়েস নিয়ে খেলতে আমি বিশ্বাস করি যে তারা তোমার দেশের বাইরে পাবলিক গিয়ে ভালো ক্যারেক্টার থাকবে। দেখে হয়তো আমার প্রতিবারই মনে হয় যে এটা তো করার খুশি জন্য না পদ্ধতিগুলো আমার মনে হয় যে এটা কোনো অন্য ভাষা কিছু। শেখার ক্ষেত্রে আমি নাজমা আমাদের খুশি, শুরু করা উচিত আসছি বাংলা লিসনিং টিভিতে দিয়ে। তারার ঈদ নতুন বাজার অনুষ্ঠানে। সৃষ্টি সবাইকে আমাদের ঈদ কতটুকু হচ্ছে? যে একটা মেরিল রেগুলার মিল্ক মার্কেট সুপার রিসার্চের জায়গা নিবেদিত তারার ঈদ সেটা দেখবেন ঈদের সরকারিভাবেই দরকার, ষষ্ঠ যেহেতু দিন এটা রাত একটা 8:30 দীর্ঘ সময়ের মিনিটে। একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন, কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত? সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, ঈদ কনস্ট্রাকশন, মুবারক। এই দুটো সেক্টরে সবচেয়ে বেশি, তারপর 8 নম্বর হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার। থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30 মিনিটে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান। সাথে আছি আমি ডাক্তার অর্থ জুখরিফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মাউথ ইজ দ্য গেটওয়ে টু অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশ। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো মেরিল মিল্ক সুপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের সপ্তম দিন রাত 8:30 মিনিটে। আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলতে পারি। ঈদ মুবারক। স্পেশাল আয়োজন মেরিল ডাক্তার মিলসোপা অতি নিবেদিত যুক্তির তারার ঈদ উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত 8:30 মিনিটে। যখন কান্নার দৃশ্য হয় তখন কি চোখে গ্লিসারিন দিতে হয় নাকি নিজের জীবনের দুঃখ মনে করে কান্না করতে পারো? সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে এটা মিল আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন মেরিল মিল্ক ষড়যন্ত্র অংশ। সুপার 12টা নির্বাচনের মধ্যে তারার আপনি ঈদ মাত্র দেখবেন 3টা ঈদের দিন নির্বাচনকে বলতে রাত পারেন যে 8:30 মিনিটে। অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের ঈদ পতন হয়েছে মুবারক। আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না। এটা কোন মডিউলের মধ্যে পড়ে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে সরকারকে সময় দেওয়া তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া। মেরিল ইতিহাসের মিল্ক সুপার ধারাবাহিকতায় যদি নিবেদিত বিচার তারার করি, ঈদ তাহলে আজও দেখবেন আমাকে ঈদের এটা বলতে দ্বিতীয় হবে দিন যে রাত আমরা বীরের 8:30 জাতি। মিনিটে। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 মিনিটে। ঈদ প্রবাসী মুবারক। ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত? NSDA থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আমি একটু বিরতির আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু যেতে চাই ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছে। আপনি দেখেছেন হামে অসংখ্য শিশুর প্রাণ গেছে, যেটা আমাদের সরকার হিসেবে 500 ছাড়িয়েছে, বেসরকারি হিসেবে এইটার সংখ্যা আরও অনেক বেশি। আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে
আর কোনো রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারই যাবে রোগীর কাছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখেছি আজকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ইউনিসেফের যিনি বাংলাদেশে রয়েছেন রানা ফ্লাওয়ার্স, তিনি বলেছেন দীর্ঘদিন এই হামের টিকা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে বারবার বলা হয়েছে এবং তারা একটি উল্লেখ করে বলেছে 10 বার সতর্ক করা হয়েছে, পাশাপাশি 5 থেকে 6 বার চিঠি দেওয়া হয়েছে, তারপরও এই হামের টিকা নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি সরকার। তাহলে যে এতগুলো শিশুর জীবন গেল, এর দায় কার? এর দায় তো আপনার সেই তৎকালীন যে স্বাস্থ্য উপদেষ্টা এবং তৎকালীন যে সব সচিব ছিল যারা, তাদের উপর বর্তায়। এ বিষয়ে তো কোনো নাই, দ্বিধাদ্বন্দ্ব করা উচিত না। একটা তদন্ত কমিটি করা উচিত ছিল এতদিনে, যে কারা দায়ী। এখানে প্রায় 500 শিশু মারা গেছে বাংলাদেশে। তো আপনি জানেন যে এই ধরনের মৃত্যুতে কিন্তু আন্ডার রিপোর্টিং হয়, পুরোপুরি রিপোর্টিং হয় না, কারণ এগুলি তো রিপোর্টেবল ডিজিজও না যে রিপোর্ট করতেই হবে। আপনি দেখবেন যে আন্ডার রিপোর্টিং হয়, তার প্রমাণ দেখবেন আপনি শনিবারে দেখবেন কি রুগীর মৃত্যুর সংখ্যা অনেক কমে আসছে শনিবারে, কারণ শুক্রবারে ওটা পাঠায় না ঠিক মতো। সুতরাং এইখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন টিকা কেনার কোনো ইন্টেনশন ছিল না। কাদের? সরকারের, অন্তর্বর্তী সরকারের না, ছিল, নিজেরা কিনতে চেয়েছিল। সমস্যাটা হয়েছে ওইখানে যে টিকাটা পারচেজ করে দেয়, কারণ এটা হাইলি টেকনিক্যাল বিষয়, পারচেজ করে দেয় ইউনিসেফ, এবং ইন রিটার্ন ইউনিসেফ এই টোটাল পারচেজের 15% টাকা তাদেরকে দিতে হয়, এবং এই টিকার মূল্যের 30% দিত বাংলাদেশ গভর্নমেন্ট, আর বাকি 70% দিত গ্যাভি বলে একটা অর্গানাইজেশন আছে, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। এখানে বিভিন্ন অর্গানাইজেশন, যেমন আপনি বিল গেটস ফাউন্ডেশন, এই ধরনের অর্গানাইজেশনের টাকাটা ডোনেট করে। এই ছিল অবস্থা। কিন্তু ইউনুস সরকাররা ডিসিশন নিল যে না, আমরা টিকা কিনবো, এবং সেই টিকা কেনার জন্য ওই যে সালাউদ্দিন সাহেব বলছে না, তা আমরা 1000 কোটি টাকা আবার অ্যালট করছে টিকা কেনার জন্য, কিন্তু টেন্ডারই ফ্লোট করতে পারে নাই। টেন্ডার ফ্লোট কী করবে? এরা তো এটা কিনা হয়তো ডিপিএম পদ্ধতিতে, ডাইরেক্ট পারচেজ মেথড, কারণ ম্যানুফ্যাকচারার তো 1-2 সেখানে ডাইরেক্ট পারচেজ ছাড়া তো উপায় নাই। আর ওনরা চলে গেলো কি ওটিএমে, মানে ওপেন টেন্ডার মেথডে চলে গেল। ধারণাই তো নাই এই এনজিওগুলির যে ওটিএমে যাবেন। আপনার এই যে এই হামের টিকা, তারপর রুবেলার টিকা কারা বানায়? 3টে অর্গানাইজেশন, একটা হচ্ছে সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার, আর একটা ইন্দোনেশিয়ার একটা ছোটোখাটো একটা অর্গানাইজেশন। এর পেছনে কারণ কি? সরাসরি কেনার টেন্ডারে যাওয়ার কারণ না, কারণ কি এই জিনিসটা আপনার একেবারে ওপেন মার্কেট ইকোনমির মধ্যে যায় না কেন? আপনি যখন টিকা দেয়, লক্ষ লক্ষ লোকরা কিন্তু টিকা দিচ্ছে শিশুদেরকে, টিকা তো বেসিকলি শিশুদেরকে দেওয়া হয়। সেখানে সামান্যতম যদি আপনার কোনো রকমের দুর্ঘটনা ঘটে, তাহলে সেই কোম্পানিও একেবারে ব্যাংক্রাফট হয়ে যাবে, এবং সেখানেও হতে পারে, মানে ফলস হতে পারে। যেমন আমাদের পিনাকি করে গেছে যে মিল্টোফোসেন নেয়া, আপনার ওই যে যে কালাজ্বরের টিকা, সেখানে তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বেঁচে চলে গেছিলো, বেঁচে দিছিল। এখানে টিকাটা সাধারণত বাংলাদেশের যারা আপনার এই মেডিসিনের ব্যবসা করেন তাদের সাথেও আমি আলাপ করছি, বলি আমরা এর মধ্যে যাই না, আমরা এই সব বিষয়ের মধ্যে যাই না। এই টিকার বিষয়, টিকাটা আসে এইসব অর্গানাইজেশন যারা ম্যানুফ্যাকচারার 2-1টা, তারা খুবই হাই কোয়ালিটির, তাদের কাছ থেকে এই কিনে নিয়ে আসে, এই পারচেজ করে বা প্রকিউর করে ইউনিসেফ, এবং ইউনিসেফ তাদের কোল্ড চেইন আছে, তাদের টেকনিক্যাল এক্সপার্টিজ আছে, টেকনিক্যাল লোকজন আছে, তারা এই টিকাটাকে করে। আর যে ইপিআই যে প্রোগ্রামটা তো আপনার WHO প্রোগ্রাম 1974-এ এটা লঞ্চ করছে গ্লোবালি, এবং বাংলাদেশে 1979-এ জিয়াউর রহমানের আমলে কিন্তু এই ইপিআই প্রোগ্রামটা চালু হয়েছে। তার পরবর্তী প্রত্যেকটা গভর্নমেন্টের সময় এই প্রোগ্রামটা উত্তরোত্তর সাকসেসফুল হয়েছে। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম এই বাংলাদেশে, এই বিভিন্ন রকমের যে টিকা দেওয়ার প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাকে অনেকেই বলেন যে এই ইউনুস গভর্নমেন্ট তো ছিল এনজিও গভর্নমেন্ট, এনজিওরা এই টিকার কাজ, টিকা প্রকিউরমেন্ট, টিকা দিবে, হাজার হাজার লোকরে, লক্ষ লক্ষ লোকরে অ্যাপয়েন্টমেন্ট দিবে, এই কাজ করতে গেছিলো। এই কাজ করতে যাইয়া আপনার সব ওলট পালট হয়ে গেছে। এটা বেকুবের একটা গ্রুপ ছিল, এটা বেকুব না হলে এই ধরনের রিস্ক নেয়। ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে, অনেক কিছু করছে,
অনেক সম্পত্তির মালিক, অনেক কোম্পানির মালিক, শত শত কোম্পানি তার আছে দেশে বিদেশে, কিন্তু চিরকাল সে হামের মাধ্যমে এখানে 5 শতাধিক শিশুর মৃত্যুর জন্য সে কিন্তু চিরকাল এই অভিযোগটা তার থেকে যাবে। সে মৃত্যুর পরেও এটার থেকে বাড়িতে পারবে না, এবং সে এখন উট পাখির মতো মাথা গুঁজে বসে আছে এই বিষয়ে, একটা কমেন্ট করে না। এত শিশু মারা যাচ্ছে, তার কিন্তু সেই নূরজাহান বেগম কোথায়? সে নূরজাহান বেগম সে একটা কথা বলে না, এবং তারা সব দোষী, পাপী, এবং এই পাপ তাদেরকে চিরকাল শিশু মৃত্যু দেখেন এক একটা প্যারেন্টসরা কিভাবে আহাজারি করে এই নিয়ে। যে মৃত্যুটা প্রিভেন্টেবল ছিল, যে রোগটাকে আপনারা এই 2026 সনে 25-26 সনে ঠিক এই অনেকে বলছে যে হামে খুব গরিবের সন্তান মারা যাচ্ছে বলেই সরকারের টনক নড়ছে না। বিষয়টি কি কতটুকু সত্য বলে মনে করেন আপনি? আমি সেটা মনে করি না যে এখানে ডাক্তার সাহেব চিকিৎসা তো সরকার করে না, ডাক্তাররা করে। ডাক্তাররা ওটা এতটা নিষ্ঠুর বাংলাদেশে ডাক্তাররা হয় নাই। তবে আমাদের যে হেলথ মিনিস্টারকে আমরা পেলাম একজন, উনি তো খুব এলোমেলো কথা বলে যাচ্ছেন, যে ওনার অনেক হাম হওয়ার পরে ওনার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এই ধরনের কি কথা, আয়ু বেড়েছে, আয়ু বাড়ে, ওনাকে এটা কে শিখাইছে? এ তো সেই ইসের মতো, ওই রবার্ট কেনেডির মতো, ওই আমেরিকার এই যে অ্যান্টি ভ্যাকসিন উদ্ভট কায়দা কানুন কথা। ধন্যবাদ। আমি একটু যেতে চাই মোস্তফা কামাল ভাই, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক উপদেষ্টা, আমরা যাকে চিনতাম মানে মাস্টারমাইন্ড, এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন এবং তিনি বলেছেন আওয়ামী লীগ ফিরে আসার মতো 20টি কারণ। আপনি নিশ্চয়ই পড়েছেন বিষয়টি। আসলে এই যে হঠাৎ করে এই অবস্থায় এসে এই স্ট্যাটাসের অর্থ কি? নিশ্চয় একটা অর্থ ছাড়া তিনি বলেননি। মাস্টার মানুষ তিনি, মাস্টারমাইন্ড। হ্যাঁ, তো এখন এই মাস্টারদের একটা বিষয় হয়ে গেছে যে যত মাস্টারই তারাই পারেন বা তারাই বোঝেন। সত্য, তারা অনেক কিছুর সাথে ছিলেন বা এখনো যে নাই সেটা বলা যায় না। তো তিনি যে বর্ণনা দিয়েছেন, যুক্ত করে দিতে চাই, আপনি বলবেন, আপনি যে বললেন যে তারা ছিল কিনা, এই একই কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। তিনি বলেছেন তারা সবসময় ছিল তো এবং আছেন, হয়তো ভিন্ন ফরম্যাটে আছেন। তো তিনি যে বর্ণনা দিয়েছেন ওখানে যে আওয়ামী লীগ কখন থেকে ফিরেছে বা আছে, এর একটা সিংহভাগ সময় তিনি উপদেষ্টা ছিলেন। মাহফুজ তিনি উপদেষ্টাই ছিলেন তখন। তো সেটা তিনি রাজনৈতিক একটা ব্যাখ্যা দিয়েছেন, যুক্তি দিয়েছেন, খুব পরিষ্কার করে লিখেছেন যে আওয়ামী লীগ কীভাবে আছে। তো আমরা তো প্র্যাকটিক্যালি দেখছি যে প্রশ্ন করার কোনো অবকাশ নেই যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা। ওনার বর্ণনা অনুযায়ী এবং মাঠের যে চিত্র আমরা দেখছি, আওয়ামী লীগ আছে অলরেডি, ফেরার তো প্রশ্নই আসে না। অলরেডি আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ প্রকাশ্যে নেই, নৌকা নিয়ে বা মুজিব কোর্ট নিয়ে রাস্তাঘাটে নেই, কিন্তু ফাংশনালি আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় আছে, আচরণে আছে, স্বভাবে আছে। কোনো আওয়ামী লীগের কোনো কাজ তো বিএনপি করে দিচ্ছে, আওয়ামী লীগের কোনো কাজ কিন্তু জামাত করে দিচ্ছে। যেমন এই যে মানতে হবে, এটা আওয়ামীপনা। কথা যা আছে সব আমি বলবো, আপনারা দুইজন শুধু শুনবেন, এটা একটা আওয়ামীপনা। অথবা আমি কথা বলতে চাচ্ছি, আমার আটকে দিচ্ছেন, আপনি কথা বলতে দিচ্ছেন না, ওইটাও একটা আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ আমি বলতে চাচ্ছি এটা একটা নফসিয়াতের বিষয়, আচরণের বিষয়। কিন্তু কামাল ভাই, আপনি হচ্ছে আচরণগত কথা বলছেন, কিন্তু মাহফুজ বলেছিলেন যে রাজনৈতিক দলের কথা বলেছেন। রাজনৈতিকভাবে তো আমরা গত নির্বাচনে আওয়ামী লীগ ছিল, সিরিয়াসলি ছিল, এখনো আছে। তো নির্বাচনে কিভাবে ছিল? তারা প্রার্থী হতে পারে নাই, তারা ভোট তো দিতে পেরেছে, একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাদের ভোট খুব দামি ভোট ছিল গত নির্বাচনে। কে কত সুন্দরভাবে তাদের ভোটগুলো হাসিল করতে পারে, বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু সেটার প্রতিযোগিতা ছিল। কে বেশি নিরাপত্তা দিতে পারবে, কে বেশি হেফাজত করতে পারবে, আমানে আসানে রাখতে পারবে। বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। কোথাও তো লেনদেনও হয়েছে, এমন তথ্য তো শোনা যায় যে সেভ করে দেবে, মামলা কমাইয়া দিবে, অথবা একদম মামলা নাই করে দেবে। তো তার মানে কি? আওয়ামী লীগের অনুসারী বরং সংখ্যায় আরও বেড়েছে। যারা অনুসারী ছিল তারা তো আছেই, তাদেরকে হাসিল করার জন্য আরও যোগ হয়েছে। তার মানে সংখ্যাগত দিক থেকে আওয়ামী লীগ আরও বেড়েছে। তো বাকিটা হয়তো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো সামনে স্থানীয় সরকার নির্বাচনে। এরই মধ্যে যারা প্রচণ্ড আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগ বিরোধী,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দাবি ছিল যাদের, এনসিপি, আপনি দেখেন তারা সারা দেশে কিন্তু আওয়ামী লীগের বাছাই করা নেতাদের পিছু পিছু ঘুরছে, এখন তাদেরকে সংগ্রহ করার চেষ্টা করছে। কামাল ভাই, আমি একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি, আপনি হয়তো জানেন তথ্যটি। আমরা দেখেছি গত 1 মাসে যে স্থানীয় সরকার যেখানে প্রশাসন জেলা মানে স্থগিত করা হয়েছিল যে ইউপি সদস্যগুলোকে, ইউপি চেয়ারম্যানের পদগুলোকে, সেই পদগুলো কিন্তু হাইকোর্ট থেকে আবারও তাদেরকে পূর্ণ বহাল রাখা হয়েছে। তো এটাও তো আর একটা আওয়ামী লীগ পুনর্বাসনের মতোই অথবা পুনর্বাসিত হওয়ার মতোই। এই গেল একদিক। দ্বিতীয় দিক, যেমন উদাহরণ হিসাবে একটা নাম আনি আমি, মঞ্জুরুল আলম চট্টগ্রামের। আমরা কিন্তু ভুলেই গিয়েছিলাম যে ওই লোক আছেন কিনা এখনো, বা থাকলে কি দশায় আছেন, অথবা ভুলে গিয়েছিলাম। তিনি খুব জনপ্রিয় মানুষ স্থানীয়ভাবে। তাকে হাসিল করার চেষ্টায় আওয়ামী লীগ এবং শেষ সময় বিএনপিতে যুক্ত ছিলেন। হ্যাঁ, বিএনপিতেও ছিলেন, খুব গুরুত্বের সাথে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। আবার যখন বিএনপির অবস্থা বাজে হয়ে গেছে, উনি কিন্তু আবার আওয়ামী লীগের দরবারে ঘোরাফেরা করেছেন। পরবর্তীতে আবার বেগম খালেদা জিয়ার জন্য একটা গায়েবানা জানাজাও করেছেন, মিলাদ করেছেন একটা বিশাল। অর্থাৎ দেখছেন তার আদর কদর কত ব্যাপক। তিনি বৈষম্যহীন, সব দিকে আছেন, এবং নিরপেক্ষ মানুষ। যদি উদাহরণ হিসাবে আপনি নেন, আওয়ামী লীগও তাকে চায়, বিএনপিও তাকে চায়। আওয়ামী লীগ বিএনপি যখন তার কথা ভুলে গেছে, এনসিপি আবার তার কাছে চলে গেছে, একদম জায়গা মতো যাওয়া যেটাকে বলে। তাকে খুব তোয়াজ তোষণ করছে এনসিপিতে নেওয়ার জন্য। তাহলে অর্থটা কি দাঁড়ালো? যে মুখে আপনারা যেটা বলছেন প্র্যাকটিক্যালি ওইটা না। আওয়ামী লীগকে শুধু নির্বাচনে নিষিদ্ধ করেছেন, নৌকাটাকে, কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে চাচ্ছেন, আওয়ামী লীগের ভোটটা চাচ্ছেন। যে কারণে এর মধ্যে আমরা শেখ হাসিনার কাছ থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া পেয়েছি মাত্র 1-2 দিনের মধ্যে। এর আগে তিনি বলেছিলেন চট করে চলে আসবেন, এবার কিন্তু আর চট করে বলেননি। এবার বলছেন ওপেনলি আসবেন, খুব সাহস নিয়ে আসবেন, দাপটের সাথে আসবেন। এবং আমরা দেখেছি মানব জমিনের একটা রিপোর্ট দেখলাম যে মাথা উঁচু করে তিনি আসবেন, আর চট করে হুট করে এসবের দিকে যাননি কিন্তু এবার আর। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ এখনো আছে, সামনে বোধহয় আরো ভিন্ন কোনো ফরম্যাটে আরো ভালোভাবে থাকবে। যারা আওয়ামী লীগের ভিতর থেকে একটা আওয়াজ তুলেছিল মাঝে দিয়ে কয়েকদিন, যে শেখ হাসিনা বা ওই পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রিফাইন করা যায় কিনা, তারা কিন্তু এর মধ্যে আতঙ্কে পড়ে গেছে যে সামনে একটা বাজে দিন আসছে তাদের জন্য। এটা তারা আন্দাজ করতে পারছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এখন পর্যন্ত কোনো বদল হয়নি। জি কামাল ভাই, আসলে বাজে দিন আসছে কিনা আমরা জানবো। আসছি ছোট্ট একটি বিরতি থেকে, মধ্যবর্তী সময়ে আসছি শুধু দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পর। ঈদ মুবারক। সরকার আর জনগণের মধ্যে পার্থক্য যেমন একটা মিল। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি আমাদের গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না। এটা কোন মডেলের মধ্যে পড়বে? মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের দিন রাত 8:30 মিনিটে। জামাতের ব্যাপারে মনে করে যে সাধারণ সময় ওই বাজারে ঈদ মুবারক। জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণের রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হবে যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 মিনিটে। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিন বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল? মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো 8:30 মিনিটে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত ঈদ মুবারক। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন, কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর পরিচালক হলে বেশি। তারপর কাজ নম্বর হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলে আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি
প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি মেরিল মিল্ক প্রবাস নিবেদিত তারার ঈদ প্রতি শনিবার রাত 9:30 মিনিটে সবাইকে আমন্ত্রণ 30 মিনিটে জানাচ্ছি বাংলা টিভির সাথে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার। সাথে আছি আমি ডাক্তার ঈদ এবং আমার মুবারক। সাথে আছে স্বাস্থ্য বলতে আমরা স্পেশাল বাংলা টিভির আয়োজন মেরিল মিল্ক সোপার নিবেদিত ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যেকোনো বিপদে যে সবার আগে ত্বকটা মনে আসে প্রপারলি ক্লিন করতে হবে। এই ধরনের পরীক্ষার ক্যারিয়ারের এমন জরুরি এখন দর্শক অপেক্ষা করছে। যেটা নিলে আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর এটা স্বাস্থ্যের বেশি তার সাথে একটু পেট গরম হচ্ছে অনেক বেশি টেনশনে থাকে। টেনশন হ্যাঁ থাকে, কিছু কিছু সিন এমন থাকে যে ওইটা শেষ হওয়া না পর্যন্ত একটা টেনশন ডাক্তার অর্টি জুকির উপস্থাপনা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের চতুর্থ দিন রাত 8:30 মিনিটে। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য কেমন আছে ঈদ মিল মুবারক। কেউ কেউ বলছেন এই ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি আমাদের গণতন্ত্রের পথযাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদে ছুটির সময় তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না। লাইফে আমি একটা জিনিসের প্রেসারে যদি আমার ঘুম না হয়, তুমি আমাকে ঘুমাতে দিবে 8-9 ঘন্টা। আই এম সর্টেড। হ্যালো এভরিওয়ান, আমি নুসরাত ফারিয়া। আমি আসছি এবারের ঈদে মনে করে যে সরকারকে সময় দাও। মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের পঞ্চম দিন রাত 8:30 মিনিটে। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? ঈদ মুবারক। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হবে আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা বাংলা বীরের টিভির জাতি। স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপার নিবেদিত বাংলা তারার টক ঈদে রবি নিজের থেকে এমন কোনো বৃহস্পতিবার চরিত্র যেটা তোমার খুব দেখবেন পছন্দ। রাত ওই যে আমি যেটা 9:30 রোহিতের মিনিটে। ক্যারেক্টার প্রবাসী পাগল ভাই বোনদের পাগল হলে সব করা যায়, কোনো জাজমেন্ট নাই, সব কত সাল থেকে নিজের শুরু স্টাইল হয়েছিল, কোন ওয়াইজেসটা তারা কিন্তু দ্বিতীয় বাংলাদেশ ডাবিং না লাইভ আর সাউন্ড কি কি জায়গা আমাদের ডেভেলপ করা কাজের উচিত? ক্ষেত্রে মনে হয় যে এখনকার প্যাটার্নে সিন সাউন্ড থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি ভয়েস নিয়ে খেলতে আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো ক্যারেক্টার থাকবে। দেখে হয়তো আমার প্রতিবারই মনে হয় যে এটা তো খুশি না আমার মনে হয় এটা কোনো অন্য ভাষা শেখার ক্ষেত্রে আমি নাজমা আমাদের চৌধুরী, শুরু করা আসছি উচিত বাংলা লিসনিং টিভিতে দিয়ে। তারার ঈদ নতুন বাজার অনুষ্ঠানে। সৃষ্টি সবাইকে আমাদের ঈদ কতটুকু হচ্ছে? যে একটা মেরিল রেগুলার মিল্ক মার্কেট সোপার রিসার্চের জায়গা দরকার তারার এখানে। ঈদ সেটা দেখবেন ঈদের সরকারিভাবেই দরকার, ষষ্ঠ যেহেতু দিন এটা রাত একটা দীর্ঘ 8:30 সময়ের মিনিটে। একটা ব্যাপার। এটি মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন, কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, ঈদ কনস্ট্রাকশন, মুবারক। এই দুটো সেক্টরে সবচেয়ে বেশি। তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার। থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30 মিনিটে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাথে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান। সাথে আছি আমি ডাক্তার অর্থ জুখরিফ এবং আমার সাথে আছে একজন সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মাউথ ইজ দ্য গেটওয়ে টু, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশ। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো মেরিল মিল্ক সোপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের সপ্তম দিন রাত 8:30 মিনিটে। আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর এটা স্বাস্থ্যের বেশি তার সাথে ঈদ একটু মুবারক। পেট গরম হচ্ছে, এই ধরনের সমস্যা তাহলে আপনি ডাক্তার সন্দেহ করবেন। স্পেশাল আয়োজন মেরিল মিল্ক ডাক্তার সোপার অর্টি নিবেদিত জুকির তারার উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত 8:30 মিনিটে। যখন কান্নার দৃশ্য হয় তখন কি চোখে গ্লিসারিন দিতে হয় নাকি নিজের জীবনের দুঃখ মনে করে কান্না করতে পারো? হ্যালো, আসসালামু আলাইকুম। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে একটা মিল আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন মেরিল মিল্ক ষড়যন্ত্রের অংশ। সোপার 12টা নির্বাচনের মধ্যে আপনি ঈদ মাত্র দেখবেন 3টে ঈদের দিন নির্বাচনকে বলতে রাত পারেন যে 8:30 জেনারেলি মিনিটে। অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথযাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের ঈদ পতন হয়েছে মুবারক। আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না। এটা কোন মডিউলের মধ্যে পড়ে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম আবদ্ধ।
সফট কিন্তু মনে করে যে সরকারকে সময় দেওয়া তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার বেছে নেওয়া। মেরিল মিল্ক সোমবার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত 8:30 মিনিটে। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 মিনিটে। ঈদ প্রবাসী মুবারক। ভাই বোনদের বিভিন্ন ছাত্র সংস্কৃতি কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত? এনএসডি এর থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা মেরিল মিল্ক সোমবার মালয়েশিয়াতে নিবেদিত কবে তারার গিয়েছিলেন ঈদ এবং কিভাবে দেখবেন আপনি এই ঈদের তৃতীয় ব্যবসার দিন সঙ্গে রাত সম্পৃক্ত হলেন? 8:30 মিনিটে। যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর 8 নম্বর হচ্ছে ঈদ মুবারক। থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংবাদ দেখবেন প্রতি শনিবার। আপনার কাছে আরেকটু যেতে চাইবো যে আমরা জানি যে জাতীয় সংসদ থেকে যে রাজনৈতিক দলটি নিষিদ্ধ, তার ফেরা নিয়ে এতটা সহজ হবে কিনা? নিষিদ্ধ জিনিসটাই শুনতে খুব একটা মানায় না, আর রাজনীতিতে নিষিদ্ধ শব্দটা বুমেরাং হয় বরাবরই। আপনার বোধহয় মনে থাকার কথা, জামাতে ইসলামী ভলিউমে, গায়ে গতরে, সাইজে আওয়ামী লীগের তুলনায় কিন্তু একেবারে ছোট। এই দলটিকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কিন্তু খুব বাজে অবস্থায় পড়েছিল। পতনের কয়েকদিন আগে মাত্র এটাকে নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ রাখা যায়নি। আর রাজনীতিতে সিদ্ধ নিষিদ্ধ যে যার মতোই করুক, সময়ের ব্যবধানে ওই নিষিদ্ধটাই কিন্তু আবার সিদ্ধ হয়ে যায়, আদরণীয় হয়ে যায়। আর আওয়ামী লীগ তো এখন প্রাতিষ্ঠানিকভাবেও আছে। আপনি দেখেন, এটা কিন্তু চিন্তা করতে হয় না, বিস্তারিত চোখে দেখা যায়। আওয়ামী লীগের প্রেসিডেন্ট ঠিকঠাক মতো আছেন, আওয়ামী লীগের নিয়োগ করা প্রেসিডেন্ট। বিএনপির প্রধানমন্ত্রী আছেন, জামাতের বিরোধী দলীয় নেতা আছেন। তো এক অর্থে একটা ত্রিদলীয় অবস্থা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এখানে আছে। আওয়ামী লীগের নিয়োজিত সামরিক বাহিনীর প্রধানও রয়েছেন, জি, আরও অনেকে আছেন। এরপরে প্রশাসনে যারা ছিলেন তারা হয়তো এখন, যিনি আগে 5 তলায় ছিলেন তিনি হয়তো 3 তলায় ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অথবা ওই বিল্ডিং থেকে সরিয়ে আরেক বিল্ডিংয়ে দেওয়া হয়েছে, অথবা চট্টগ্রাম থেকে দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা বড় কঠিন কাজ। জি, আমরা একটু যেতে হবে একই প্রসঙ্গে। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাইবো, আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে আপনি কি মনে করছেন? আওয়ামী লীগের ফেরা একটু কঠিন হবে। কঠিন হবে কোন সেন্সে কঠিন হবে? যে তাদের যে বর্তমান যে নেতৃত্বের কাঠামো, এটি কিন্তু একটু চেঞ্জ হয় নাই। যেদিন তারা 5ই আগস্টে তাদের যে সেন্ট্রাল কমিটি ছিল, ডিস্ট্রিক্ট কমিটি ছিল, সবগুলোই ঠিক একই রকম আছে। এবং যারা ওই নেতৃত্বে ছিল তাদের কিন্তু কোনো জনসমর্থন নাই, আওয়ামী লীগের ভিতরেও নাই। আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের জিজ্ঞেস করেন, সব নেতাদের, এই সব নেতাদের প্রতি তাদের একটা বিতৃষ্ণা, একটা ঘৃণা তারা কিন্তু প্রকাশ করে। আওয়ামী লীগ ফিরতে পারবে তখনই যখন তারা নতুনভাবে আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করবে। অর্থাৎ ঘৃণিত সব নেতাদের, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে আপনার খুনের অভিযোগ অনেক আছে, তো এইসব লোক বাদ দিয়ে যদি তারা নিরপেক্ষ বা ভালো, মানে আওয়ামী লীগ তো একটা দল, বিশাল দল, সেই বিশাল দলে কি সব লোকই খারাপ? ভালো লোক নিয়ে যদি তারা রিঅর্গানাইজ করে, তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে। হয়তো আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে হয়তো সেইখানে, কিন্তু ক্ষমতায় যাওয়া এত সহজ হবে না। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর বাংলা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।